আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৫। এখানে রয়েছে হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। মানে যে সমীকরণগুলোর মধ্যে একটা মাত্র চলক থাকে সেই সমীকরণকে বলি আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এক চলক বিশিষ্ট সমীকরণের ২ টা পার্ট আছে। একটা হলো ৫.১, একটা হলো ৫.২। আজকে আমরা ৫.১ শুরু করব। একেবারে শুরুতে মানে শুরু থেকে তোমার উদাহরণ, কাজের অঙ্ক এবং অনুশীলনী সব আমি সমাধান করে দিব এবং বেসিক গুলো বোঝানোর চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে পরে নোট করবে। আর দেখার সময় কখনোই তুলবে না, তাহলে তুমি বুঝতে পারবে না। আগে ভালো করে বুঝে নেবা, বুঝে নেওয়ার পর তারপর তুমি তুলতে পারবা, সমস্যা নেই। চলো আমরা শুরু করি। দেখো, যেহেতু আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব, তা সমীকরণ নিয়ে আলোচনার ক্ষেত্রে চলক বিষয়টা চলে আসবে। চলক হলো যেটার মান নির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না, যেটার মান পরিবর্তন হবে, সেটাকে আমরা চলক বলবো। চলকের আরো সুন্দর সংজ্ঞা আছে, সেটা সেটের মধ্যে দেওয়া লাগে। মনে করো চলক এমন একটা জিনিস যে একাই অনেকগুলো মান ধারণ করতে পারে। এই মনে করো এখানে এক্স আছে, এটা এক্স এর মান নির্দিষ্ট না, এক একটা অঙ্কের মধ্যে দেখবা এক এক রকম মান আসবে এক্স এর, তাহলে আমরা এক্স কে বলতে পারবো চলক। কিন্তু কোন অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র এ বি এগুলা থাকে, তো এগুলোকে আমরা ধ্রুবক হিসাবেই বিবেচনা করব। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা অঙ্কের মধ্যে শুধুমাত্র এ বি আছে, এখানে শুধুমাত্র এ বি আছে, সেক্ষেত্রে এটাকে আমরা চলক ধরবো। কিন্তু যদি একই সাথে এও থাকে এক্সও থাকে, তাহলে আমরা এক্স কে চলক হিসাবে ধরবো, এ কে ধ্রুবক হিসাবে ধরবো। এখানে মনে রাখবা, আলফাবেট গুলার মধ্যে প্রথম দিকের যে অক্ষরগুলো আছে এ বি সি ডি, এগুলো হলো সাধারণত ধ্রুবক হিসাবে ধরা হয়। আর শেষের দিকের যেগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলোকে চলক হিসাবে ধরা হয়। যদি কোথাও উল্লেখ করে না দেয়, তাহলে আমরা এভাবেই বিবেচনা করে নিয়ে কাজ করব। তো এখানে দেখো, এখানে চলক, সমীকরণ, অভেদ, সমীকরণের ঘাত, এগুলো জিনিস আমাদের জানতে হবে। একটু খেয়াল করো, চলক তো এক্স ওয়াই জেড আমরা এটা জানি আমরা। এখন সমীকরণ আর অভেদ কি মনে রাখবা। সমীকরণ হতে হলে সমান চিহ্ন থাকতে হবে, এটা হলো মূল কথা। যদি কোনো রাশির মধ্যে তুমি সমান চিহ্ন ঢুকাই দাও, তাহলে সেটা সমীকরণ হয়ে যাবে। যেমন এখানে 2x + 1 = মনে করো 5। এই যে যে জিনিসটা আমি এখানে লিখেছি, এটা একটা সমীকরণ। সমীকরণ আমি কিভাবে বুঝতে পেরেছি? কারণ এটার মধ্যে দেখো সমান চিহ্ন আছে, কিছু প্রতীক আছে, এখানে অক্ষর প্রতীক আছে, সংখ্যা প্রতীক আছে। তার মানে এটা একটা সমীকরণ। সমীকরণের দুইটা পক্ষ থাকে, এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলা হয় ডান পক্ষ। আর কোন সমীকরণ দেখো, কোন সমীকরণ যদি চলকের সকল মানের জন্য সত্য হয়, তুমি দেখো এখানে যে সমীকরণ, চলকের মাত্র একটা মানের জন্য এই সমীকরণটা সত্য হবে। কিভাবে? এক্স এর মান যদি আমি 2 বসাই, 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 5। তাহলে বাম পাশ আর ডান পাশ সমান হওয়ার জন্য চলকের একটা মাত্র মানই আছে। কিন্তু কোন সমীকরণ যদি এমন হয় চলকের সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এটা দেখো এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো। এই সমীকরণে এক্স এর মান তুমি যা মন চায় তাই বসাবা, তোমার যেটা মন চায় সেটা বসাও, দেখবে সকল মানের জন্য এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য হবে। তুমি বসিয়ে দেখো, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যা মন চায় বসাও, দেখবা যে বাম পক্ষ এবং ডান পক্ষ সকল মানের জন্য সত্য হবে। তাহলে মনে রাখবা, কোন সমীকরণ যদি এরকম আচরণ করে, চলকের সকল মানের জন্য সত্য হয়, তখন ওই সমীকরণকে আমরা বলি হলো অভেদ। আর অভেদ যখন হয়, তখন আমরা আরো একটা এক্সট্রা দাগ দিয়ে দেই। এইভাবে সাধারণত প্রকাশ করা হয়। আর মনে রাখবা, সকল অভেদই একটা সমীকরণ। দেখো, অভেদ কোত্থেকে আসছে? সমীকরণ থেকে। সমীকরণ বিশেষ কিছু শর্ত মানলেই তো অভেদ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি সকল অভেদই সমীকরণ। তাহলে যদি কোথাও অভেদ থাকে, সেখানে যদি 3টা দাগ না দিয়ে শুধুমাত্র সমান চিহ্ন আমরা ব্যবহার করি, তাতে কোনো সমস্যা নেই। তো সেটা বোঝার চেষ্টা করো। মনে করো এটা হলো মানুষ, কিছু মানুষ বিশেষ কিছু শর্ত পালন করলে সে ডাক্তার হয়ে যায়, বিশেষ কিছু শর্ত। এখন কেউ ডাক্তার হয়ে গেছে, তাকে মানুষ বললে সে কি মন খারাপ করবে? কখনোই না। কিন্তু যে ডাক্তার হয়নি, সেই মানুষকে তুমি ডাক্তার বলতে পারবে না। তার মানে সমীকরণ বিশেষ কিছু শর্ত মেনে অভেদ হয়ে গেল। তো যে অভেদ হয়ে গেছে তাকে সমীকরণ বললে তো সমস্যা নেই। কিন্তু যে সমীকরণ অভেদ হতে পারে নাই, তাকে অভেদ বললে সমস্যা আছে। তার মানে আমি বলতে পারি সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণই অভেদ নয়। সকল ডাক্তারই মানুষ, কিন্তু সকল মানুষই ডাক্তার নয়। জিনিসটা এরকম। তা আমরা দেখবো যে এটা ব্যবহার করব না বললেই চলে, সবসময় সমান চিহ্ন ব্যবহার করব। হায়ার ম্যাথের মধ্যে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, যেহেতু এখানে উদাহরণের মধ্যে এটা ব্যবহার করা আছে।
এবার আসি চলকের ঘাত। দেখো মানে এই সমীকরণের ঘাত, কোন সমীকরণের মধ্যে সর্বোচ্চ ঘাত যত ওই ঘাতটাই হবে ওই সমীকরণের ঘাত। মানে বিষয়টা আমার 2x³ + 3x² + x - 2 = 0। এই যে একটা সমীকরণ আমি এখানে লিখেছি, দেখবা যে এই সমীকরণের মধ্যে প্রথম যে পদটা আছে সেই পদের ঘাত হলো 3, দ্বিতীয় পদের ঘাত হলো 2, তৃতীয় পদের ঘাত হলো 1, আর এটার ঘাত হলো 0। তাই এখানে সর্বোচ্চ ঘাত কত? 3 না? তাহলে এই সমীকরণটাকে আমরা বলবো হলো ত্রিঘাত সমীকরণ বা 3 ঘাত বিশিষ্ট সমীকরণ। যদি এই পদটা অনুপস্থিত থাকে তখন আমরা এটা বলবো দ্বিঘাত সমীকরণ। তো এইখান থেকে যদি এটা না থাকে তাতে কোনো সমস্যা নেই, তারপর এটা দ্বিঘাত সমীকরণে থাকবে। তুমি দেখবা সর্বোচ্চ ঘাত যত সেটাই হবে ওইটার ঘাত, মানে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যত সেটাই হবে এই সমীকরণের ঘাত। আমি আশা করবো বুঝতে পারছো। এবার আমরা দেখো এই যে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য তোমার কাছে জানতে চাইতে পারে। এখানে সমীকরণের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তুমি অভেদ এবং সমীকরণের পার্থক্য তুমি বের করতে পারবা। খেয়াল করো, বলছে সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। এক পক্ষে বহুপদী থাকবে, অপর পক্ষে শূন্য থাকবে। একটা শূন্য যদিও বহুপদী, মানে সোজা কথা মনে রাখবা সমান চিহ্নের বামে কিছু একটা থাকবে, ডানে শূন্যও থাকতে পারে সমীকরণে। কিন্তু অভেদের ক্ষেত্রে উভয় পাশেই কিছু একটা তোমার থাকতে হবে, মানে বহুপদী থাকতে হবে উভয় পক্ষে। এখানে বলছে দুই পক্ষের বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত সমান না হতে পারে। মানে বিষয়টা খেয়াল করো, বাম পাশে আছে হলো x² - 2x সমান হলো 5, এরকম থাকতে পারে। দেখো বামের ঘাত সর্বোচ্চ 2, ডানের ঘাত সর্বোচ্চ কত? 0। চলক নাই মানে কি? ঘাত 0। তার মানে আমরা বলতে পারি এই যে উভয় পাশের ঘাত এখানে সমান না। কিন্তু বহুপদীর ক্ষেত্রে অবশ্যই সমান, উভয় পাশের ঘাত সমান হয়। বাম পাশের ঘাত যা, ডান পাশের ঘাত তাই হয়। আর সমীকরণের ক্ষেত্রে সাধারণত কি হয়, এই যে চলকের সর্বোচ্চ ঘাত যত না ততগুলো মানের জন্য এই সমীকরণটা সত্য হয়। আর অভেদের ক্ষেত্রে অসংখ্য মানের জন্য এটা সত্য হবে। এটা গেল সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে, এটাও গেল, মানে ঘাত সর্বোচ্চ যত হবে ততগুলো সমাধান পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। এই মান বা মানগুলোকে বলা হয় সমীকরণটির মূল বা বীজ। এগুলো মনে রাখবা। এটা আমরা সমাধান করে এক্স এর মান বের করি না, এই এক্স এর মানকে আমরা বলি হলো এই সমীকরণের মূল বা বীজ, বা এক্স এর মান তুমি যাই বলো না কেন এগুলো বলতে পারবা। আর এই মূলগুলো দিয়ে সমীকরণের উভয় পক্ষ সিদ্ধ হয়। এবার বলছে একাধিক মূলের ক্ষেত্রে এগুলো সমান বা অসমান হতে পারে। মানে বিষয়টা এমন, মনে করো এক্স এর ঘাত যদি সর্বোচ্চ 2 হয় তাহলে দুইটা উত্তর আসবে। তো ওই দুইটা উত্তর একই হতে পারে, মানে সমান হতে পারে, অসমানও হতে পারে। এগুলো মনে রাখবা। এগুলো দিয়ে এমসিকিউ আসে, এগুলো দিয়ে আবার 2 মার্কের জন্য তোমার প্রশ্ন আসতে পারে। এখানে অভেদটা দেখো, ওইটার সাথে কিছু পার্থক্য আছে। এখানে যেমন দুই পক্ষেই তোমার দুইটা বহুপদী থাকবে, কোনো পাশে শূন্য থাকে না সাধারণত। এবার চলকের সর্বোচ্চ ঘাতের চেয়েও বেশি সংখ্যক মানের জন্য এটা কি হয়? সিদ্ধ হয়, বাম পাশে ডান পাশ সমান হয়। বলছে সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নেই বলে অভেদ। ভেদ নেই মানে কি? যে কোনো মানের জন্য যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে কোনো মানের জন্যই সত্য। এই জন্য এটাকে অভেদ বলা হয় আরকি। যেমন দেখো বাম পক্ষেও চলক আছে, ডান পক্ষেও চলক আছে। যদিও এখানে উভয় পক্ষে তোমার দেখে মনে হচ্ছে যে উভয় পক্ষের চলকের ঘাত ভিন্ন। এখানে ঘাত 2, এখানে ঘাত 1। আপনি তো স্যার বললেন যে দুই পাশেই সমান হয়। তুমি এটা ভাঙাও, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, এটা ভাঙাও, ভাঙানোর পর যোগ বিয়োগ করো, দেখবে যে এটাই চলে আসছে। এক ঘাত চলে আসবে তখন। তার মানে উভয় পাশের ঘাত অবশ্যই সমানই হবে। সমান না হলে কখনোই সেটা অভেদ হবে না। তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা। দেখো এটা সূত্র তো a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, এটা 4ab সূত্র। তো 4ab যখন বসাবা দেখবা যে এখানে বাম পাশেও x চলে আসছে। ঘাত মানে 1 হয়ে যাবে এটারও। ডান পাশেরও ঘাত 1 আছে। তো এটা মনে রাখবা যে এগুলো মুখস্থ রাখবা। এগুলো অনেক সময় কাজে লাগতে পারে। বলছে প্রত্যেক বীজগণিতীয় সূত্রই হলো একটা অভেদ। বীজগণিতের যত সূত্র আছে, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, সব সূত্রগুলোই একটা অভেদ। এটা মনে রাখবা। ওখানে চলকের সকল মানের জন্য সত্য হয়। আর এই চিহ্ন ব্যবহার করা হয়, এটা তো জানো। আর সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করা হয়, অভেদের ক্ষেত্রেও সমান চিহ্ন ব্যবহার করা যায়, এটা আমি আগেই বলেছি। এগুলো তোমরা মুখস্থ করবে। এবার দেখো এক ঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করার নিয়ম আমরা অলরেডি জানি, তারপর আমি একটু ধারণা দিয়ে দেবো। দেখো এই যে এখানে যে বিধিগুলো আছে, দেখো এগুলো আমাদের জানা রাখতে হবে। যেমন যদি একঘাত বিশিষ্ট কোনো সমীকরণ এটা হয়, তুমি চাইলে, আচ্ছা এখানে এ দিলাম, চলো অন্য কোনো প্রতীক দিই। আমি ইচ্ছা করলে উভয় পক্ষে একই জিনিস যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো। দেখো আমি উভয় পক্ষে
সমীকরণের উভয় পক্ষে একই জিনিস যোগ অথবা বিয়োগ করতে পারবো। উভয় পাশে বি যোগ, উভয় পাশে বি বিয়োগ আমি করতে পারবো। এবার দেখো, তোমার যদি মন চাই উভয় পক্ষে বি দ্বারা গুণ করবা, কোনো সমস্যা নেই। বি মানে কি? অন্য একটা সংখ্যা, শূন্য বাদে। অবশ্যই সেটা শূন্য বাদে হতে হবে, বি কিন্তু শূন্য হতে পারবে না। ইচ্ছা করলে উভয় পক্ষে তুমি বি দ্বারা ভাগ করতে পারবে, উভয় পক্ষকে। তো এইগুলো আমরা আগে থেকেই জানি যে উভয় পক্ষে একই জিনিস যোগ গুণ ভাগ করা যায়, কিন্তু গুণ ভাগ করার ক্ষেত্রে অশূন্য হতে হবে অবশ্যই, সেটা ভাগের ক্ষেত্রেও সেটা অশূন্য হতে হবে, এটা আমরা জানি। আর দেখো, এইগুলার বাহিরে আমরা কিছু জিনিস নিজেরা বানিয়ে নিয়েছি। সেটা হলো, যদি কখনো এমন থাকে, আমরা এটাকে লিখি হলো x ইকুয়াল টু বি মাইনাস এ, যেটাকে আমরা বলি পক্ষান্তর করে, মানে একে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এটা মূলত এইখান থেকে আসে। আমি যদি এটার উভয় পক্ষ থেকে এ বাদ দেই, উভয় পক্ষ থেকে এ বিয়োগ দেই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এ ক্যান্সেল হবে এখান থেকে, তখন আসে হলো x ইকুয়াল টু বি মাইনাস এ। এই যে যেটা লিখছি, এটাই মূলত উভয় পাশ থেকে একই জিনিস বিয়োগ করার পর এটা আসে। যদিও আমরা এটাকে পক্ষান্তর বিধি বলে একটা বিধি বানিয়ে নিয়েছি, কিন্তু গণিতের মধ্যে এটা হলো বেশি গ্রহণযোগ্য। আমরা এটা শর্টকাট বানিয়ে নিয়েছি নিজেদের মতো। সমান চিহ্নের ক্ষেত্রে এটা করলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা এটা করি। আবার আড়াআড়ি গুণ যেমন আমরা করি, দেখো, যদি এমন থাকে, আমরা উভয় এইভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দেয়, যেমন bx সমান হলো x, এটা আমরা করে দেই। কিন্তু এখানে মূলত কি করা হয়, এই যে a আর b এর গুণফল কত, a আর b এর লসাগু, মানে লসাগু বা গুণফল তুমি যাই চিন্তা করো, ab, আমরা উভয় পক্ষে ab দ্বারা গুণ করি, ab দ্বারা। মানে এই পাশে এটার আর এটার লসাগু দিয়ে উভয় পাশে আমরা গুণ করলে এখানে এ এ কাটা যায়, এখানে বি বি কাটা যায়, তখন আমরা এটা পেয়ে যাই। এই যে bx এক পাশে আর এক পাশে হলো ax, এই যে bx এ পাশে হলো ax। তো এটাকেও আমরা শর্টকাট বানিয়ে নিয়েছি আড়াআড়ি গুণ। মূলত এটা দিয়ে গুণ করার পরই এটা আসে, এই জন্য আড়াআড়ি গুণ করলে আসলে মান সবসময় ঠিক থাকে, এই জন্য আমরা এটা করতে পারি। এখানে কিছু জিনিস তোমার মনে রাখতে হবে সমাধান করতে গেলে। যেমন আড়াআড়ি গুণ আমি কখন করতে পারবো, কাটাকাটি আমি কখন করতে পারবো। দেখো, অনেকেই এই ভুলগুলো করে। আমি মনে করো তোমাকে এটা শিখিয়ে দিলাম, 2x/4 প্লাস 6 ইকুয়াল টু মনে করো 9। এখানে আমি 2 আর 4 কেটে দিলাম, x/2। এখানে কাটতে কোনো সমস্যা নেই, এখানে আমি কাটতে পারবো, এখানে কাটলে আমার কোনো অঙ্কের ভুল হবে না। কিন্তু পরবর্তীতে মনে করো আমি দিলাম 2x প্লাস 6 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 9। এখানে কেউ আছে এই 2 এর সাথে 4 কেটে দেবে, এটা কাটা যাবে না। দেখো, কাটাকাটি করার মূল শর্ত হলো তুমি যে দুইটা সংখ্যাকে কাটবা, ওই দুইটা সংখ্যা পুরা লব এবং পুরা হরের সাথে গুণাকারে থাকতে হবে। মানে লবের সংখ্যাটা পুরা লবের সাথে গুণ থাকতে হবে, হরের সংখ্যাটা পুরা হরের সাথে গুণাকারে থাকতে হবে। তাহলে তুমি দেখো, 2 তো শুধু x এর সাথে গুণ, 6 এর সাথে গুণ আছে না, এটা হলো পুরা ভগ্নাংশ। তাহলে এই 2 পুরা লবের সাথে গুণ নাই, তাহলে এই 2 কোনোভাবেই কাটা যাবে না। এই 2 কাটতে হলে তোমাকে কি করতে হবে, এই 2 কাটতে হলে তুমি 2 কমন নিবা উপর থেকে। 2 কমন নিলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে x হয়, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 3। এবার নিচে 4 আছে, এইবার তুমি কাটতে পারো, কারণ এই 2 পুরা লবের সাথে গুণ আছে, আর হরের সাথে কিছু গুণ নাই, মানে একটা 1 আছে, তাহলে 4 তো 1 এর সাথে গুণই আছে। এখানে কেন কাটতে পারছি, কারণ এখানে এটা একটা আলাদা ভগ্নাংশ ছিল, এটা লব এটা হর ছিল, এই 2 পুরা লবের সাথেই গুণ ছিল, এই জন্য আমরা কাটতে পারছি। এটা মনে রাখবো। আরেকটা জিনিস, আড়াআড়ি গুণ করার সময় এই যে এই অবস্থায় কখনো আড়াআড়ি গুণ করা যাবে না। আড়াআড়ি গুণ করার জন্য অবশ্যই বাম পক্ষে একটা ভগ্নাংশ, ডান পক্ষে একটা ভগ্নাংশ থাকতে হবে। যেমন এটাকে আমি যদি লসাগু করি, নিচে একটা 1 আছে, 2 এবং 1 এর লসাগু হবে 2, 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 1, 1 এর সাথে x গুণ করলে হবে x প্লাস 6 ইকুয়াল টু হলো 9। এবার খেয়াল করো, এইবার আমি এটাকে একটা ভগ্নাংশ, এটাকে একটা ভগ্নাংশ কল্পনা করতে পারি। পরবর্তীতে আমি এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ করতে পারবো। গুণ করার পর যে কোনো একটা পাশকে ডানে আর একটা পাশকে বামে রাখলেই হবে, যে কোনো একটা রাখলেই হয়। এটা কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই কোনটা তুমি আগে রাখবা কোনটা তুমি পরে রাখবা। কিন্তু কোনো অবস্থায় এইখান থেকে আড়াআড়ি গুণ করা যাবে না। আড়াআড়ি গুণ করতে গেলে অবশ্যই দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকতে হবে, এটা মাথায় রাখবা। এই দুইটা জিনিস যদি তুমি মেনে কাজ করতে পারো, দেখবা যে তুমি সমাধান খুব সহজেই করতে পারো। আরেকটা জিনিস, আমাদের সমাধান করার সময় মূল টার্গেট থাকে এটাকে সরল মানে লম্বা আকারে প্রকাশ করা, লম্বা লাইনে। এই যে ভগ্নাংশ যখন থাকে না, আমরা চাই এটাকে লম্বা লাইনে প্রকাশ করতে। যদি লম্বা লাইনে প্রকাশ করতে পারি, তাহলে খুব সহজে এক্স এর মান আমরা বের করে নিতে পারি বা চলকের মান বের করতে পারি। আর ওই লম্বা লাইন বানানোর জন্যই মূলত বাম পাশে লসাগু ডান পাশে লসাগু করে আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করার পর একটা সমান লম্বা লাইন হয়ে যায়।
পরে ওই লাইনের মধ্যে যেটার মান আমি বের করব ওই চলকগুলো যেখানে থাকবে ওগুলোকে এক পাশে নিয়ে আসতে হয়, এক পাশে নিয়ে এসে তারপর কাজ করতে হয়। তো আমরা এটা সমাধান করি, দেখো যদিও বাচ্চাদের সমাধান তুমি ইচ্ছা করলে উভয় পক্ষে লসাগু করে করতে পারবো, অথবা তুমি যদি চাও যে 7 আর 7 এর মিল আছে এই দুটাকে আমি এক পাশে নিব, সেটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। 7 5 এর লসাগু কত? 35। এখন বলো 35 কে 7 দিয়ে ভাগ দিলে হয় 5। দেখো আমরা জানি, ছোটবেলায় শিখছি, হরকে এই লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগুকে তুমি যদি হর দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 5 হয়। ওই 5 দিয়ে তুমি লবের সাথে গুণ করবা, তাহলে 5 এর সাথে 5 গুণ করলে 25x মাইনাস এই চিহ্নটা এখানে আসবে। এটাকে এটা দিয়ে ভাগ দিলে হয় 7। 4 7 কত? 28। একইভাবে 5 এর সাথে লসাগু এখানেও হবে 35। তাহলে 35 ভাগ 5 7, 7 গুণ x, তাহলে 7x। 35 ভাগ 7 কত হবে? 5, 5 দুগুণী 10। এবার দেখো, আমি ইচ্ছা করলে উভয় পক্ষকে 35 দিয়ে গুণ করতে পারি। যখন উভয় পক্ষকে 35 দিয়ে গুণ করবো তখন এই পাশের 35 এই পাশের 35 কেটে যাবে। দেখো আমি যদি কোনো কিছু গুণ করি তাহলে পুরা লবের সাথে গুণ হয় কিন্তু, আর এখানেও পুরা লবের সাথে গুণ হবে। তাহলে এখানে একটা 35 গুণ আকারে আছে, এখানেও একটা 35 গুণ আকারে আছে, তখন কেটে যাবে না দুইটা? আমি ওই লাইনটা দেখাবো না, তাহলে নিচের থেকে 35 কেটে দিলাম। 7x মাইনাস 10, এখানে তুমি সাইড নোট দিবা, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ। গুণ করতে হলে অবশ্যই দুইটা পক্ষকেই করতে হবে, যে কোনো একটা পক্ষকে করলে কোনোভাবেই হবে না। এখানে দেখো আমি কার মান বের করতে চাই? x এর মান। তাহলে x যার যার মধ্যে আছে এগুলোকে এক পাশে নিয়ে আসবো, আর বাকিগুলোকে অন্য পাশে নিব। তাহলে এখানে 25x, এই 7x কে ডান থেকে বামে আনলাম, মনে করো মাইনাস 7x হয়ে গেল। আর 28 কে আবার ডান নিয়ে যাই, তাহলে মাইনাস 28, এ পাশে গেলে প্লাস 28 হয়ে যাবে। আর এখানে মাইনাস 10 ছিল আগে থেকে। 25 থেকে 7 গেলে কত হবে? 18। 28 থেকে 10 গেলে হবে এটাও 18। তো উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করলে, অথবা 18 কে ডানে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, গুণ ছিল যেহেতু, কাটাকাটি হলে এখানে x এর মান আসবে কত? 1। তাহলে x এর মান 1 আসছে। এগুলো তোমরা পারো আমি জানি, কিন্তু আমি নিয়মগুলো বোঝানোর জন্য, নিয়ম কোথায় কি করতে পারবো এটার জন্য আমি এটা করিয়েছি। এখন দেখো পরেরটা, এখান থেকে সমাধান করতে বলছে, তার মানে তোমাকে y এর মান বের করতে হবে। দেখো এখানে গুণ আকারে আছে না সব? এখানে যখন গুণ আকারে থাকবে এভাবে, ডান পাশে যদি 0 না থাকে তাহলে আমরা গুণ করব, গুণ করে আবার নতুন করে এদেরকে সাজাবো। দেখো আমি যদি গুণ করি, y দিয়ে দুইটাকে গুণ করলে হবে y স্কয়ার প্লাস 2y। আবার -1 দিয়ে দুইটাকে গুণ করলে দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। আবার এটা গুণ করলে y দিয়ে দুইটাকে গুণ করলে y স্কয়ার, আবার y দিয়ে এটা গুণ করলে -2y। এটার সাথে এটা গুণ করলে হবে 4y, এটার সাথে এটা গুণ করলে হবে -8। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, y স্কয়ার প্লাস 2, এ দেখো এটার সাথে এটা যোগ করে দিই একবার, 2y - y মানে একটা y, আর এই -2 y স্কয়ার ডান থেকে বামে আসলে -y স্কয়ার। আর এটা দেখো তো, এটার সাথে এটা যোগ করলে কয়টা হবে? +4টা -2টা, তার মানে +2টা। এখন +2 কে বামে নিয়ে আসলে -2 হয়ে যাবে। আর যেহেতু সংখ্যাকে আমি ডানেই নিব, ডানেই রাখবো, তাহলে এটা আপাতত -8 রয়েছে, থাকো ওখানে। এই পাশে নিয়ে আসলে আবার ওইটাকে আবার ফেরত নিতে হবে, তো নিয়ে আসলাম না। তা এটা ক্যান্সেল হবে, প্লাস আর মাইনাস কাটা যায় আমরা জানি। তাহলে কত আসতেছে? এখানে y - 2y, তার মানে একটা -y থাকবে। আর এই -2 কে ডানে পাঠিয়ে দেই, তাহলে -8 + 2, তাহলে এখানে -y সমান হলো -6। তাহলে y সমান হচ্ছে শুধু 6। আমি আশা করবো বুঝতে পারছো, খুবই সহজ এগুলো। এবার দেখো বলছে সমাধান করো এবং সমাধান সেট লিখো। মানে আমরা সমাধান করার পর x এর যে মান পাবো ওই মানটা সেট আকারে প্রকাশ করবে, এটাই বলছে আর কি। আচ্ছা দেখো, এগুলো সমাধান করার জন্য তুমি যদি বাম পাশ ডান পাশ লসাগু করে আড়াআড়ি গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটু কৌশল অবলম্বন করো, একটু কৌশলী হলে অঙ্কগুলো আরো সহজে মিলবে। বিষয়টা কিভাবে দেখো, এখানে হরের মধ্যে আছে 15, আর এখানে আছে কত? 5। আমি 15 এবং 5 কে যদি এক পাশে নিয়ে আসি তাহলে লসাগুটা অনেক সুন্দর হবে। আর যদি এটার সাথে এটা লসাগু করি, এটা অনেকটাই বিশ্রী হবে। এই জন্য আমি 15 আর 5 কে এক পাশে নিব, এটাকে অন্য পাশে রাখবো। তাহলে এটাকে ডানে পাঠিয়ে দিব, আর এটাকে এই পাশে নিয়ে আসি। 6x + 1 / 15। দেখো এটা ডান থেকে বামে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x - 1 / 5। আর এইটা ডানে চলে যাবে, সমান চিহ্নের ডান পাশে গেলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। আর প্লাস দেওয়া লাগবে না, যেহেতু এটা প্রথমেই লিখতেছি আমি। এবার আমি বাম পাশে লসাগু করলে লসাগু হবে 15, আর 5 এর লসাগু হবে 15।
15কে 15 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 6x + 1। 15কে 5 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 দিয়ে এই দুইটাকেই গুণ করব। একটু খেয়াল করো ভালো করে। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো, এখানে অনেকেই ভুল করে ফেলে। 15/5 হচ্ছে হলো 3। সরি, 5 দিয়ে ভাগ দেব তো, তাহলে 3। এই 3 দিয়ে আমি যদি এটাকে গুণ করি 6x - 3 হবে। দেখো, এটা হবে 3 দুগুণে 6x, আর এটা -3, এই হবে না? এবার বলো, এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা তো এই লবের মধ্যে দুইটা পদের সাথেই গুণ হবে। এখন আমি দেখো, আমি মাত্র কি করছি, 3 দিয়ে দুইটাকে গুণ করছি, যে 15কে 5 দিয়ে ভাগ দিলে 3 হলো, 3 দুগুণে 6, এই -3 একে 3, এই দুটার সাথে শুধু গুণ করছি, তাই মাইনাসটা তো গুণ করিনি এখনো। তাই মাইনাসটা যখন এই দুটার সাথে গুণ করব, তখন এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তখন এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো উপরে 4/15, আর ডান পাশে হলো 2x - 4 ডিভাইডেড বাই 7x - 1। এবার যদি আমরা আর গুণন করি এটার সাথে এটা, এটার সাথে এটা, চেষ্টা করবা, এই যে 15 দুগুণে 30টা x হবে, আর এখানে 4 7টা 28টা x হবে। যেটা বড় সেটা বামে রাখা, যদি বড়টা বামে রাখো তাহলে একটা লাইন কম করতে হবে। তাহলে এটার সাথে এটা আগে গুণ করি, এটার সাথে কিন্তু পুরাটাই গুণ হবে। তাহলে 15 দুগুণে 30x, 30x, আর 4 15 কত 60। আবার এটার সাথে এটা গুণ করলে 4 7 28x - 4 একে 4। এবার x গুলোকে একপাশে নিয়ে আসবো, যেহেতু আমরা x এর মান বের করতে চাচ্ছি, আর ধ্রুব যে সংখ্যাগুলো আছে সেগুলোকে অন্য পাশে নেব। তাহলে -4, এটা যদি ওই পাশে যায় +60 হবে। 30 থেকে 28 গেলে 2টা x, 30 থেকে 28 গেলে 2টা x, আর 60 বিয়োগ 4 কত হবে 56। তাহলে 2 যদি ওই পাশে পাঠাই দেই তাহলে ভাগ হয়ে যাবে 56 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে x এর মান কত আসতেছে 28। এখানে কিন্তু সমাধান সেট লিখতে বলছে। তাহলে সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট এভাবে লিখো আর কি। আমি শুধু সমাধান সেট লিখলাম। সমাধান সেটকে সাধারণত বইয়ের মধ্যে h দিয়ে প্রকাশ করা হয়েছে, আমরা h দিয়ে প্রকাশ করব। যেহেতু সেট, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে দিব এটাকে। তাহলে এটাই হলো সমাধান সেট। আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে শুধু সমাধান করতে বলছে। তুমি যদি চাও যে বিজোড়গুলোকে একপাশে নিবা আর জোড়গুলোকে একপাশে নিবা, এটা তোমার ইচ্ছা, এটা নিতে পারবা, এটা কোনো সমস্যা না। আমরা এইভাবেই করব, যেভাবে আছে সেভাবে। তাহলে এইভাবে আমরা লসাগু করা শুরু করব। x - 3 আর x - 4 এর লসাগু হবে এই দুইটার গুণফল, যেহেতু কোনো কমন উৎপাদক নাই এখানে। এবার বলো, এই লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে গেলে এটা কেটে যাবে, x - 3 x - 3 থাকবে x - 4। তো 1 এর সাথে x - 4 গুণ করলে x - 4ই হবে। আবার এই লসাগুকে এটা দিয়ে ভাগ দিলে -4 x - 4 কাটা যাবে, আর x - 3 1 এর সাথে গুণ করলে +x - 3 হবে। একইভাবে ডান পাশে যদি আমরা লসাগু করি x - 2 x - 5 আসবে, এটা কেটে x - 5 হবে এখানে, প্লাস আর এটা এখানে হবে x - 2। এটা বুঝতে পারছো না? আশা করি এগুলো তোমরা জানো। এবার দেখো 2x - 7 হচ্ছে এখানে, 2x - 7। একটা জিনিস খেয়াল করো, এই দুটো যদি আমি গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করলে একটা লাইন কম হবে। আর তুমি যদি সূত্রের সাহায্যে গুণ করতে না পারো, তাহলে x দিয়ে দুইটাকে গুণ করবা, -3 দিয়ে দুইটাকে গুণ করবা, তারপর যোগ করবা, আমি যে লাইনটা লিখবো সেটা পেয়ে যাবে। আমি তোমাদের বলে দিই, দেখো, সূত্রের সাহায্যে গুণ করতে গেলে প্রথম দুইটার গুণফল এখানে বসাবা, x গুণ করলে x²। এবার পরের দুইটা যোগ করবা, বলো -3 আর -4 যোগ করলে কত হয় -7, সাথে চলকটা গুণ করবা, এখানে যে x আছে সেটা। এবার সবার শেষে এই দুইটার গুণফল বসিয়ে দিবা, -3 আর -4 এর গুণফল কত +12। এবার এই পাশে দেখো, x যোগ করলে হয় 2x, এটা -7। দেখো x গুণ করলে হবে x², এই দুইটা যোগ করলে হবে -2 আর -5 কত হবে -7, সাথে x গুণ, আর এই দুইটার গুণফল আমরা আবার বসাবো, মাইনাস মাইনাসে +10। বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু তুমি যদি চাও x দিয়ে দুইটাকে গুণ, -3 দিয়ে দুইটাকে গুণ করলে এর পরের লাইনে তুমি এটাই পেয়ে যাবে। তুমি বড় করে করো, কোনো সমস্যা নেই এটা না বুঝতে পারলে। একটু লক্ষ্য করো, লবের মধ্যে একই জিনিস। দেখো, লবের মধ্যে দুই জায়গায় একই জিনিস, মানে লব সমান কিন্তু হর অসমান। হর অসমান কিভাবে বুঝছি? একটু লক্ষ্য করো, এই পার্টটা সমান না, মানে এটার মান যা হবে এটার মান তাই হবে, কিন্তু সাথে এখানে 12 যোগ করা হয়েছে আর এখানে 10 যোগ করা হয়েছে। তার মানে আমি নিশ্চিত এই হর দুইটা পুরোটা একটা আর একটা সমান না, এটা সমান না। কারণ এই পার্ট চলক যেটার মধ্যে আছে, যতটুকুর মধ্যে এই দুইটা সমান, x এর সকল মানের জন্য এই পার্টটুকু সমান।
কিন্তু এক জায়গায় 12 যোগ, এক জায়গায় 10 যোগ, তাহলে তো এই হর অসমান হয়ে গেল। কিন্তু আবার লব সমান। মনে করো দুইটা ভগ্নাংশের লব সমান কিন্তু হর অসমান। এখানে 3 আছে, এখানে মনে করো 5 আছে, কিন্তু এই দুইটা ভগ্নাংশ সমান হচ্ছে। এটা সমান হওয়ার একটা মাত্র রাস্তা আছে, একটা মাত্র উপায় আছে, সেটা হলো এই যে উপরে যে দুইটা সমান জিনিস না, এটা যদি শূন্য হয়, যদি লব শূন্য হয় তাহলেই শুধু দুইটা সমান হওয়া সম্ভব, অন্যথায় সম্ভব না। শূন্য বাদে তুমি যাই দাও না কেন, বামপক্ষ ডানপক্ষ কোনোভাবেই সমান হবে না। তাহলে আমি বলতে পারি যে এখানে যেহেতু হর অসমান কিন্তু লব সমান, তাহলে অবশ্যই অবশ্যই লবের মান শূন্য হবে। আমি এটা বলে এখানে লিখতে পারি উভয় পক্ষের লব সমান কিন্তু হর অসমান। সুতরাং ভগ্নাংশ দুটি সমান হবে যদি লব সমান শূন্য হয়। এটা একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে 2x - 7 = 0, তাহলে বা 2x সমান হচ্ছে 7, তাহলে x এর মান কত? 7/2। তুমি যদি চাও যে এটা করবা, দেখো এরপরের লাইনকে দুইটাকে এক পাশে নিয়ে আসবা, এটা বামে আছে, এটাকেও বামে নিয়ে চলে আসবা। পরে লব থেকে 2x - 7 কমন নিয়ে বলবা হয় এটা 0 অথবা এটা 0। তখন দেখবা যে এটা সমান 0 হলে এখান থেকে মান পাবা, আর বাকি যে পার্টটা থাকবে ওটা সমান 0 বললে ওখান থেকে x কেটে যাবে, চলক থাকবে না, মানে ওটার কোনো সমাধান তুমি পাবে না, তখন উত্তর চলে আসবে এভাবে। আবার তুমি যদি এই 3 আর 5 এক পাশে নাও, এটা এক পাশে নাও, নিয়ে করো, সেক্ষেত্রে দেখা যাবে তোমার এমনিতেই সমাধান পেয়ে গেছো, এটাই চলে আসছে। সমাধান এটাই আসবে, তুমি যেভাবেই করো না কেন। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। উদাহরণ 5 খেয়াল করো। এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আর অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে তুমি মনে করো একটা সংখ্যা 25, এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। মনে রাখবা, আমার যদি একক স্থানীয় অঙ্ক বলে দেয়, দশক স্থানীয় অঙ্ক যদি বলে দেয়, তাহলে সংখ্যা বের করার জন্য নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে, যোগ একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে। এখন 1 দিয়ে গুণ করলেই কি, না করলেই কি? যদি এখানে শতক স্থানীয় অঙ্ক থাকতো তাহলে শতক স্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ করে এর সাথে যোগ করলে সংখ্যাটা পাওয়া যেত। তাহলে 20 যোগ 5 25। অনেকের মনে হতে পারে স্যার এত কিছু করার কি দরকার, আমরা তো এমনি তো এখানে পাশাপাশি বসিয়ে দিলেই হয়ে যায়। এখন তুমি বলো, আমি যদি বলি একক স্থানীয় অঙ্ক হলো x, দশক স্থানীয় অঙ্ক হলো y, তাহলে কি তুমি বলবা যে সংখ্যাটা হলো ওই yx? তুমি বলো এটা সংখ্যা হয়? তুমি যদি x এর মান আর y এর মান বসাও তাহলে কি হবে? 5 × 2 = 10 হয়ে যাবে। এটা দেখো, এখানে 2, এখানে 5 বসাও, এটা গুণাকারে আছে বোঝাচ্ছে, তাহলে তো 10 হয়ে যাবে, 5 × 2 = 10। তাহলে তোমার অঙ্ক তো হবে না। মূল কথা হলো এটাই। এক্ষেত্রেও তুমি এই যে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করবা, যোগ একক স্থানীয় অঙ্ক দিবা, তাহলে সংখ্যাটা পাবা। এবার মানগুলো বসাই দাও, দেখবা যে 27 পাবা, 25 পাবা। আমি আশা করবো বুঝতে পারছো। এটা নিয়ম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করার হলো 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা এখানে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো, আর এক চলকের বেশি বানানো যাবে না এমন না, চেষ্টা করবো এক চলকেই সীমাবদ্ধ রাখা। লক্ষ্য করো, তাহলে আমরা ধরে নিব একটা জিনিস, বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে আমি ধরে নেই এখানে বেশি বড় কোনটা বলো? দশক স্থানীয় অঙ্ক ছোট আর একক স্থানীয় অঙ্ক বড়, কারণ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি, এটা বলছে। তাহলে ছোটটা ধরলে সাধারণত সুবিধা হয় অঙ্ক করতে। তাহলে আমরা ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে? 2 বেশি, তাহলে x + 2। বিষয়টা বোঝার চেষ্টা করো। বলছে দশক স্থানীয় অঙ্ক যা তার থেকে 2 বেশি হবে একক স্থানীয় অঙ্ক। তা তুমি যদি বলো স্যার আমি যদি একক স্থানীয় অঙ্ক x ধরি, একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে x - 2, মানে 2 কমে যাবে। বড়টা ধরলে ছোটটা 2 কমে যাবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, এটা যে কোনোটা ধরেই করা যায়। একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক জেনে গেছি, তাহলে এখন বলো সংখ্যাটা কত হবে? এখানে দেখো, ভালো করে খেয়াল করো। বলছে যে অঙ্ক দুইটা যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যায় প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তার মানে আমরা প্রদত্ত সংখ্যাটা আগে বের করি। সংখ্যাটি বের করার নিয়ম কি বললাম? 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এই যে
প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা যোগ করলে হচ্ছে তাহলে 11x প্লাস 2। তার মানে এটা হলো সংখ্যাটি। এখন স্থান বিনিময়কৃত সংখ্যাটা আমাকে বের করতে হবে। দেখো স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত হবে? স্থান বিনিময়কৃত সংখ্যা মানে কি? একক স্থানীয় হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় হয়ে যাবে হচ্ছে একক স্থানীয় অঙ্ক। মানে বিষয়টা এমন যে 25 এটা দশক, এটা একক, এটা দশক। যদি আমি এটা লিখি তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা হয়ে গেছে। তার মানে এককটা হয়ে গেল দশক, দশকটা হয়ে গেল হলো একক। তাহলে এটাকে স্থান বিনিময়কৃত সংখ্যা বলে। তার মানে স্থান বিনিময়কৃত সংখ্যা যখনই আমরা বের করবো তখন এই দশককে একক চিন্তা করবো, একককে দশক চিন্তা করবো। তাহলে সংখ্যা যেহেতু বের করতে চাই 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। আমি আশা করবো ধরতে পারছো। সব সময়ের জন্য স্থান বিনিময়কৃত সংখ্যা বলছে মানেই তুমি যেটা দশক সেটাকে একক চিন্তা করবা, যেটা একক সেটাকে দশক চিন্তা করবা। তাহলে এখানে ফলাফলটা কি আসে? 10x প্লাস 20, কারণ এগুলো দুইটার সাথে গুণ হবে। তাহলে 11x প্লাস 20। একটু লক্ষ্য করো, দুইটা সংখ্যা আমি পেয়ে গেছি, মূল সংখ্যা মানে প্রদত্ত সংখ্যা পেয়ে গেছি, স্থান বিনিময়কৃত সংখ্যা পেয়েছি। দেখো বলছে যে স্থান বিনিময়কৃত যে সংখ্যাটা সেটা হলো প্রদত্ত সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে 11x প্লাস 20। এটার মান এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণ 11x প্লাস 2, এটার থেকে 6 কম, মানে এটা থেকে 6 বিয়োগ করলে, মানে এটা দ্বিগুণ থেকে 6 বিয়োগ করলে এটা সমান হয়ে যাবে। এটা হলো শর্ত। তো এখান থেকে আমরা x এর মান বের করব। 11x প্লাস 20 সমান এই দুইটার সাথেই গুণ হবে 22x প্লাস 4 মাইনাস 6। তাহলে 11x মাইনাস 22x, x গুলোকে এক পাশে নিয়ে আসি। দেখো 11x, এটাকে বামে নিয়ে আসলে মাইনাস হবে, আর এটাকে আবার ডানে নিয়ে যাই তাহলে মাইনাস 20, 4 মাইনাস 6 মানে হলো মাইনাস 2। একসাথে হিসাব করলাম, তাহলে 11টা থেকে 22টা গেলে কয়টা হয়? মাইনাস 11। এটা মাইনাস 22। এবার উভয় পাশে মাইনাস আছে, ইচ্ছা করলে মাইনাস উঠাই দিতে পারি। যাই হোক মাইনাস 22 ডিভাইডেড বাই মাইনাস 11। দেখো এটা গুণ আকারে ছিল, এটা ভাগ হয়ে গেল। অনেকেই বলে স্যার এটা বাম পাশে থেকে ডান পাশে নিলে মাইনাসটা প্লাস হবে না? বাম থেকে ডানে নিলে মাইনাস প্লাস হয় যদি আমি যোগ বিয়োগ আকারে নিই। যদি এক্স মাইনাস 11 থাকতো এটাকে ডানে প্লাস 11 দিতাম, সেটা ঠিক ছিল। যেহেতু মাইনাস 11 এক্স এর সাথে গুণ, এটাই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মাইনাস সহ আর কি। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি হলো 2। মাইনাস মাইনাস কাটবে, 22কে 2 দিয়ে ভাগ দিলে 11 দিয়ে ভাগ দিলে হয় 2। সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখন সংখ্যাটি লিখতে পারি। সুতরাং সংখ্যাটি, এই যে এটা সংখ্যা, তাহলে সংখ্যাটি আমরা পাচ্ছি হলো 11 গুণ এক্স, মানে 11 গুণ 2 প্লাস 2। 11 দুগুণে 22 যোগ 2 মানে হলো 24। তাহলে দেখো 24 সংখ্যাটার স্থান বিনিময় করলে হয় 42। এই 42 কিন্তু এর দ্বিগুণের থেকে 6 কম। 24 দুগুণই কত? 48 বিয়োগ 6 কত? 42। আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখি। দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসে, বিশেষ করে চাকরি পরীক্ষা অনেক বেশি আসে। এটা তোমার স্কুলের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় যতটা না আসে তার থেকে অনেক অনেক গুণ বেশি আসে বিভিন্ন চাকরি পরীক্ষায়। খুবই মজাদার প্রশ্ন, একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 8 জন করে যদি ছাত্র বসে তাহলে 3টি বেঞ্চ খালি থাকে। 8 জন না 4 জন বলছে? এটা না বাংলা হয়ে গেছে, এটা 4 হবে, 4 জন হবে। তার মানে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আর যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে তাহলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত সেটা তোমাকে বের করতে বলছে। তুমি বোঝার চেষ্টা করো। আসলে বসাটা আছে, একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ। তাই আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখানে মনে করো তোমার 6টা বেঞ্চ আছে, এরকম একটা শ্রেণী আমি আঁকলাম। এটা এখানে তুমি চিন্তা করো, এখানে মনে করো 20 জন ছাত্র আছে, 20 জন ছাত্র। এখন আমি যদি প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসাই, 5 জন করে বসাই, তাই 5 জন এখানে বসবে, 5 জন এখানে বসবে, 5 জন এখানে বসবে, 5 জন এখানে বসবে। দেখো তো তখন 2টা বেঞ্চ খালি রয়ে যাবে না? মানে এই বেঞ্চগুলো আমি যদি 20 জন ছাত্র থেকে প্রতি বেঞ্চে 5 জন করে বসাই তাহলে 2টা বেঞ্চ খালি রয়ে যায়। এখন আমি যদি পরিবর্তন করি, 5 জন করে বসাবো না, আমি 3 জন করে বসাবো, প্রতি বেঞ্চে 3 জন করে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এখানে 3 জন,
তিনজন, এখানে তিনজন, এখানে তিনজন, এখানে তিনজন, এখানে তিনজন। দেখো তো মোট 18 জন হলো না? তাহলে 2 জন এখানে দাঁড়িয়ে থাকবে। 2 জনকে দাঁড়িয়ে থাকতে হবে তখন। দেখো এখানে বেঞ্চ 2টা খালি রয়ে যাচ্ছে আর এখানে 2 জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যখন কম করে বসাচ্ছি। এখন তুমি বলো 2টা শ্রেণীর মোট ছাত্র সংখ্যারও কোনো পরিবর্তন হবে না, সেমই থাকবে। আবার মোট বেঞ্চের সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো 20 জন ছাত্রের প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসালে যে 4টা বেঞ্চ লাগবে বসার জন্য, এটা কিন্তু এমনি বোঝা যায়। কিভাবে? এই 5 দিয়ে 20 কে ভাগ করলেই হয়ে যায়। মোট ছাত্রকে এক বেঞ্চে বসতে পারে এরকম ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করলেই মোট বসার জন্য কতটি বেঞ্চ লাগবে সেটা বের হবে। আর যেহেতু 2টা খালি আছে বলে দিছে, তাহলে মোট বেঞ্চ আমরা বের করতে পারবো এটা ভাগ 5 যোগ হলো 2। আর এখানে বেঞ্চ কয়টা আছে সেটাও বের করা যায়। মোট 20 জন। দেখো 20 জন থেকে 2 জনকে বাদ দিব, কারণ এই 2 জন বসে না, এরা দাঁড়ায় আছে, ওরা হিসাবের বাইরে। তো 20 থেকে যখন 2 বাদ দিব তখন কত থাকে? 18 থাকে না? তো এই যে 18 জন, এই 18 জন বসতে পারছে সবগুলো বেঞ্চে। তা 18কে আমি 3 দিয়ে ভাগ দেবো, যেহেতু 3 জন করে বসছে। তাহলেই আমার বেঞ্চ সংখ্যা বের হয়ে যাবে, 6টি বেঞ্চ বের হয়ে যাবে এখানে। তার মানে দেখো, আমার যদি মোট ছাত্র জানা থাকে তাহলে বেঞ্চ সংখ্যা আমি বের করতে পারি। আবার মোট বেঞ্চ সংখ্যা যদি জানা থাকে তাহলে আমি মোট ছাত্র সংখ্যা বের করতে পারবো। তাই অঙ্কটা 2 ভাবে করা যায়। তুমি যেটা চাই সেটা দিয়ে করবা, সুবিধা হবে। যেমন এখানে ছাত্র সংখ্যা চেয়েছে, তাহলে আমি ছাত্র সংখ্যা ধরে নিয়েই করব। তাহলে এখানে আমার জানা নাই যেহেতু, তাহলে আমি এক কাজ করি, ধরি মোট ছাত্র সংখ্যা 1 জন। দেখো 2 ভাবেই আমরা যেহেতু ছাত্র সংখ্যা ধরছি, তাহলে আমার বেঞ্চ সংখ্যা সমান দেখাতে হবে। দেখো তুমি যেটা ধরে নিবা সেটা তো আর সমান বলতে পারবে না। আমি যেহেতু ছাত্র সংখ্যা ধরে নিয়েছি, তাহলে আমি 2টা তথ্য আমাকে দিছে, এই 2টা তথ্য থেকে 2 বার বেঞ্চ সংখ্যা বের করব। 2 বার বেঞ্চ সংখ্যা এক্স এর মাধ্যমে আসবে। পরে আমি এই 2টা বেঞ্চের সংখ্যা সমান বলবো, বলে এক্স এর মান বের করব। তাহলে এখানে বলো তো আমাকে, প্রথমবার বলছে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমরা লিখতে পারি 4 জন করে ছাত্র বসলে বেঞ্চ সংখ্যা। দেখো প্রতি বেঞ্চে, অবশ্য এটা প্রতি বেঞ্চে আর কি, এক বেঞ্চে। তাহলে এখানে আমি বলতে পারি যেহেতু প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তাহলে মোট বসার জন্য বেঞ্চ লাগছে কয়টা? এই মোট যতজন তাকে আমি এক বেঞ্চে বসছে 4 জন করে, এটা দিয়ে ভাগ দিলে বসার জন্য বেঞ্চ লাগছে এতগুলা। কিন্তু এখানে 3টি বেঞ্চ খালি রয়ে গেছে, তাহলে এই 3টা বেঞ্চের সাথে যোগ করতে হবে, তাহলে মোট বেঞ্চ সংখ্যা হচ্ছে এটা। এবার আমি দেখবো যে 3 জন করে ছাত্র বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 3 জন করে যদি ছাত্র বসে তাহলে বেঞ্চ সংখ্যা হবে কত? দেখো 3 জন করে বসলে মোট বসছে এরকম ছাত্রের সংখ্যা কত? 1 জন থেকে 6 জনকে বাদ দিতে হবে, কারণ এরা বসে না, দাঁড়িয়ে ছিল। তাহলে আমরা x থেকে 6 বাদ দিয়ে দেবো। তাহলে এতজন বসছে, সব বেঞ্চেই কিন্তু বসে পড়ছে মানুষ। বসছে কতজন? x - 6 জন। প্রত্যেক বেঞ্চে কয়জন করে বসছে? 3 জন করে। তাহলে এই হলো বেঞ্চের সংখ্যা। তো সেটা বোঝার চেষ্টা করো। মোট যতগুলো বেঞ্চ ছিল, এখানে যখন প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, তখন সবগুলো বেঞ্চ ফুল হয়ে যাওয়ার পরও 6 জন দাঁড়িয়ে ছিল। তাহলে বেঞ্চ কয়টা আছে আমি যদি বের করতে চাই, তাহলে আমি বলবো যে মোট আমার 1 জন স্টুডেন্ট ছিল, তার থেকে 6 জন মনে করে স্কুলে আসে নাই, দাঁড়াই আছে, মানে কি বসে নাই, ধরে নিলাম, ধরে ওরা আসেই নাই। তাহলে বসছে এরকম ছাত্র সংখ্যা কত? x - 6 জন। আর প্রত্যেক বেঞ্চে বসছে কতজন? 3 জন করে। তাহলে মোট বেঞ্চ যদি আমি বের করতে চাই, মোট কতজন বসছে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করলেই বেঞ্চের সংখ্যা পেয়ে যাবো। এখানে যেমন সকল ছাত্রই বসেছিল, কয়জন করে বসছিল এক বেঞ্চে? 4 জন করে। তাহলে একজনের জন্য 4 জন করে বসলে বেঞ্চ দরকার হলো x - 4টি, মানে বসছে এরকম বেঞ্চের সংখ্যা x/4। আর খালি ছিল 3টা, তাহলে যোগ 3 দিলাম, তাহলে মোট বেঞ্চ। তার মানে একই ক্লাসের এটা একবার আসলো বেঞ্চ সংখ্যা, এখানে আসলো একবার বেঞ্চ সংখ্যা। এই 2টা বেঞ্চ সংখ্যা তো সমান, কারণ ক্লাস তো আর পরিবর্তন হয়নি। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এটা সমান হলো x - 6/3। এবার সমাধান করব, এটা লসাগু করি। 4x + 3 × 4 = 12 সমান হলো x - 6/3। এবার 8 গুণন করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমি 4 দিয়ে তাকে গুণ করি, তাহলে 4x - 4 × 6 কত? 24। এটার সাথে এটা গুণ করলে 3x + 3 = 36। এবার তাহলে x গুলোকে এক পাশে নিয়ে আসি আর অন্যগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে এখান থেকে 4x থেকে x গেলে থাকে x, 36 + 24 কত হবে? 60। তাহলে 60 জন। ওই শ্রেণীর ছাত্রের সংখ্যা হলো 60 জন। দেখো যদি বেঞ্চ সংখ্যা চাই,
তাহলে তুমি এখানে এক্স এর মান 60 বসিয়ে দিলে বেঞ্চ সংখ্যা বের হবে। 60/4 কত? 15, 15 3 যোগ করলে 18। এখানে বসাও 60 বিয়োগ 6 মানে 54, 54 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 18। মানে তুমি যেখানেই বসাও সেখান থেকেই তোমার এটার মান বের হবে। এবার দেখো, আমি যদি এইভাবে করতে চাইতাম, আমি যদি ধরতাম যে ধরি বেঞ্চ সংখ্যা, সরাসরি ধরি বেঞ্চ সংখ্যা, মনে করো xt, তাহলে এবার আমরা ছাত্র সংখ্যা সমান দেখাইতাম। বেঞ্চ ধরলে ছাত্র সংখ্যা সমান দেখাইতাম। তা প্রথমবার দেখো, তাহলে ছাত্র কতজন হতো? প্রত্যেক বেঞ্চে বসছে কতজন? 4 জন। 3টি বেঞ্চ খালি আছে। দেখো মোট বেঞ্চ হলো xt, তাহলে বসছে কত এরকম বেঞ্চ সংখ্যা? x - 3টি বেঞ্চে বসছে এবং প্রত্যেক বেঞ্চে কতজন করে? 4 জন করে। তাহলে এতজন হচ্ছে ছাত্র। প্রথম পদ্ধতিতে ছাত্র হলো এতজন, প্রথম যে তথ্য দেওয়া আছে। এবার দ্বিতীয়টার মধ্যে দেখো বলছে 3 জন করে ছাত্র বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে xt বেঞ্চে 3 জন করে বসলে মোট ছাত্র হলো 3x, দাঁড়িয়ে ছিল কয়জন? 6 জন, তাহলে +6। তাহলে এটা মোট ছাত্র সংখ্যা, এটা মোট ছাত্র সংখ্যা। দেখবে এখানে সরাসরি 18 বের হয়ে যাবে, কারণ এখানে বেঞ্চ সংখ্যা চেয়েছি তো, মানে বের করতেছি আগে। 3 4 12, 3x + 6, তাহলে 4x - 3x সমান হলো 6 + 12, তাহলে x সমান হচ্ছে কত? 18। তাহলে এটা হলো বেঞ্চ সংখ্যা বের হয়েছে। এখানে কিন্তু বেঞ্চ ধরছে। যদি ছাত্র সংখ্যা চাও কোনো সমস্যা নেই, এখানে বসিয়ে দাও, যা মান আসবে এটা ছাত্র, এখানে বসাও, যা মান আসবে এটাই ছাত্র। দেখো x - 3 মানে 18 - 3 কত হয়? 15, 15 গুণ 4 কত? 4 15 60, 60 জন চলে আসবে। তার মানে তুমি যেভাবে মন চায়, তুমি শুধু মনে রাখবা এই ম্যাথ, এই দাঁড়িয়ে থাকা বসার যে অঙ্কগুলো আছে, তুমি চলক এখানে দুইটা, একটা হলো বেঞ্চ সংখ্যা আর একটা হলো ছাত্র সংখ্যা, দুইটাই অজানা। যে কোনো একটা ধরবা, যেটা ধরবা ওইটা বাদে বাকিটাকে সমান দেখাবা। যেমন আমি ছাত্র ধরছি, বেঞ্চ সমান দেখিয়েছি, এখানে বেঞ্চ ধরছি, ছাত্র সমান দেখিয়েছি, হয়ে গেছে। আমি আশা করবো এটা তোমরা করতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো উদাহরণ 7 বলছে কবির সাহেব তার 56,000 টাকা কিছু টাকা, 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? দেখো যেটা জানতে চাই সেটা ধরলে অঙ্ক সহজ হয়। তো 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে, তাহলে আমরা এটাই ধরবো প্রথমে। ধরি কবির সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেন x টাকা। তার মোট কত টাকা ছিল দেখো তো? তার কাছে মোট ছিল 56,000 টাকা। তা x টাকা যদি 12% মুনাফায় বিনিয়োগ করেন, বাকি টাকা কত পার্সেন্ট? 10% মুনাফায় বিনিয়োগ করছে। তাহলে 10% মুনাফায় বিনিয়োগ করে কি মোট টাকা থেকে এই x টাকা বাদ দিলে হয়ে যাবে। কারণ তার তো দুই রকম মুনাফায় বিনিয়োগ করছে সে, একটা 10%, একটা 12%, আর মোট হলো 56,000 টাকা। তা x টাকা যদি 12% বিনিয়োগ করে, বাকি টাকা বিনিয়োগ করছে 10%, আর বাকি টাকা বের করতে গেলে মোট টাকা থেকে এটা বাদ দিলে হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কবির সাহেব 10% মুনাফায় বিনিয়োগ করেন হলো 56,000 মাইনাস x টাকা, এটা। এখন মোট মুনাফা পেয়েছে কত? 6,400 টাকা। তাহলে আমি এটার মধ্যে মুনাফা বের করবো, এটা দিয়ে মুনাফা বের করবো, তারপর দুইটা মুনাফার যোগফল এটার সমান বলবো, বললেই অঙ্ক হবে, সমাধান করলে অঙ্ক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবো, মুনাফার সূত্র আমরা শিখছিলাম, আই সমান হলো PRN, আই হলো মুনাফা, এটা হলো মুনাফা, পি হলো আসল, আর হলো মুনাফার হার, আর এন হলো সময় বা নাম্বার অফ সাইকেল, যাই বলো না কেন, যতবার হিসাব করা হয় সেটা। তাই এখানে আমার সবই তথ্য জানা আছে, তাহলে আমি মুনাফা দুইবারই, মুনাফা দুইটা ক্ষেত্রে মুনাফা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কয় বছর পর? 1 বছর পর বলছে না, তাহলে সময় কিন্তু 1 বছর। তাহলে আমরা লিখতে পারি x টাকার 12% মুনাফায়, x টাকার 12% মুনাফায় 1 বছরে মুনাফা সমান হলো আই সমান কি পি আর এন, পি হলো এটা, আর হলো এটা, এন হলো এটা। তাহলে x ইন্টু 12% মানে কি 12/100, একবারে লিখলাম, এন হলো 1, এত টাকা। এখন এটা যদি কাটাকাটি করতে চাই তাহলে এটা আসবে হলো, দেখাটি 3 4 12, এটা 25, তাহলে 3x/25 এত টাকা। এবার যাই হলো 10% মুনাফায়, তাহলে কত টাকা? 5,600 ও 56,000 মাইনাস x টাকার 10% মুনাফায়
এক বছরে মুনাফা আসল হলো ৫৬,০০০ মাইনাস এক্স, আর 10% মানে হলো 10/100, এটা হলো 1। তাহলে ৫৬,০০০ মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা কাটাকাটি করলে কত হবে? 10 টাকা। তা এটা এটা আমরা পাইলাম। দেখো দুইটা মুনাফা পেয়েছি, একটার মুনাফা এটা, একটার মুনাফা হলো এটা। তাহলে এখন আমি লিখতে পারি যে প্রশ্ন মতে মোট কত টাকা মুনাফা সে পেয়েছে। সে এই দুইটা মুনাফা যে পেয়েছে এক বছরে 3x/25 যোগ ৫৬,০০০ বিয়োগ x/10, এই দুইটার যোগফল হলো ৫,৬০০ না ৬,৪০০। ৬,৪০০। এখান থেকে x এর মান বের করে অঙ্ক শেষ। বলো 25 আর 10 এর লসাগু কত হবে? 100। অবশ্য কাটাকাটি না করলে ভালো হতো, এখানে 12x ছিল, ওইটাই আবার ফেরত পাচ্ছি আমি। 100 কে 25 দিয়ে ভাগ দিলে 4, 3 4 কত? 12x প্লাস 100 কে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 10। 10 দিয়ে এটাকে গুণ করলে একটা শূন্য বাড়বে, 3টার জায়গায় 4টা শূন্য, আর এখানে একটা 10 আসবে, তাহলে 10x সমান হলো 6,400। এটা দেখো 100 কে 10 দিয়ে ভাগ দিয়েছি, 10 দিয়ে পুরাটাকে গুণ করছে, এই আর কিছু না। এবার আড়াআড়ি গুণ করি, 12টা x থেকে 10টা x গেলে 2টা x থাকে, প্লাস 56, 4টা শূন্য। এবার 100 দিয়ে এটাকে গুণ করলে 6,400, এর সাথে আবার 2টা শূন্য অ্যাড হবে, কারণ 100 গুণ হলে তো এটাই হয়। বা তাহলে 2x সমান এইটা বিয়োগ এটা, 2x সমান হলো 6,400 আরো 2টা এক্সট্রা শূন্য মাইনাস 56, 4টা শূন্য, 56, 4টা শূন্য। তাহলে 2x সমান আমরা পাচ্ছি হলো 64 থেকে 56 গেলে কত হয়? এবার তাহলে উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 40,000। তাহলে 40,000 টাকার উপর সে 40,000 টাকার উপর সে কত পার্সেন্ট বিনিয়োগ করেছিল? 12%। 12% মুনাফায় 40,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে এটা আনসার। তোমরা সুন্দর করে লিখে নিও। আমি যেহেতু জায়গা শেষ হয়ে গেছে, আমি আর লিখতেছি না। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন আমরা কাজের যে অঙ্কগুলো আছে সেটা সমাধান করবো। একটু খেয়াল করো। প্রথম প্রশ্নটা বলছে 3/5 ভগ্নাংশটি লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে? আচ্ছা খেয়াল করো, ধরি 3/5 ভগ্নাংশটির লব হর দুইটার সাথেই বলছে, লব ও হর দুটির সাথে x যোগ করলে যোগফল 4/5 হবে। আমি শুধু শর্টকাটে লিখতে পারতাম, ধরি সংখ্যাটি x, মানে কোন সংখ্যা যোগ করতে বলছে লব আর হরের সাথে, সেটা হলো x। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি এখানে এই 3/5 এটার সাথে x যোগ করবো, এটার সাথে x যোগ করবো, তাহলে সংখ্যাটা কত হবে? 4/5। তাহলে এখান থেকে x এর মান বের করার জন্য আড়াআড়ি গুণ করি। দেখো এটার সাথে এটা গুণ করলে 3 5 15 প্লাস 5x, এটার সাথে এটা গুণ করলে 4 5 20 প্লাস 4x। এবার x গুলোকে এক পাশে নিয়ে চলে আসি, এটা 5x ছিল, এটাকে পাশে আনলে মাইনাস 4x, 15কে আবার ডানে পাঠাইলে 20 বিয়োগ 15, তাহলে 5x থেকে 4x গেলে শুধু x হয়, 20 থেকে 15 গেলে হয় 5, তাহলে 5 যোগ করতে হবে। দেখো এটার সাথে 5 যোগ করলে কত হয়? 5 আর 3 8, 5 5 10, কাটাকাটি করলে 4/5 হয়। তাহলে লব হর দুইটার সাথে কত যোগ করা লাগবে? 5 যোগ করা লাগবে। পরেরটা দেখি কি আছে। বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হলো 151। সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা বলো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? একটা যদি x হয়, পরেরটা হবে x+1, তারপরটা হবে x+2, মানে পর পর দুইটা সংখ্যা হলে তার সেটাকে আমরা বলি ক্রমিক। যেহেতু স্বাভাবিক বলছে, যদি বলতো ক্রমিক জোড়, তাহলে একটা যদি x হতো, পরেরটা হলো x+2। যদি বলতো ক্রমিক বিজোড়, তাহলে একটা x হলে তারপরটা x+2 হতো, কারণ বিজোড় হয় একটা সংখ্যা পর পর, জোড়ও হয় একটা সংখ্যা পর পর। কিন্তু ক্রমিক স্বাভাবিক হলো একটার পর একটা, একটার পর একটা, মানে 1 2 3 4 5 6 7, এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা জানি না কোন দুইটা সংখ্যা, এখানে তো ধরে নেব। ধরি প্রথম সংখ্যাটি হলো x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি x+1। এখন বলছে দুইটার বর্গের অন্তর হলো 151। তাহলে প্রশ্ন মতে বড়টার বর্গ
বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ সমান হলো 151। এখানে অবশ্যই তুমি এখানে লিখে দিও x বিলংস টু n, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে x বিলংস টু n এটা বলে দিও। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 এগুলো হতে হবে। এখান থেকে x এর মান বের করার জন্য এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হলো 151। এবার দেখো x স্কয়ার কেটে যাবে, তাহলে 2x প্লাস 1 সমান হলো 151। তাহলে 2x সমান হবে হলো 151 মাইনাস 1, তাহলে 2x সমান হচ্ছে 150। তাহলে x সমান হলো 150/2 মানে হলো 75। তাহলে প্রথম সংখ্যাটি হলো 75, দ্বিতীয় সংখ্যাটি হলো 76। তাহলে সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে 75, 76 এখানে লিখে নিতে পারো যে। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হলো 75 প্লাস 1 সমান হচ্ছে 76, তারপর লিখে দেবো। সুতরাং সংখ্যাটি দুটি যথাক্রমে 75 এবং 76। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার চাকরি পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষা অনেক বেশি আসে এই চ্যাপ্টারের অঙ্কগুলো। একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে যে 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? দেখো এখানে দুই প্রকারের মুদ্রা আছে, একটা হলো 1 টাকার মুদ্রা আর একটা হলো 2 টাকার মুদ্রা। মোট কয়টা মুদ্রা আছে? 120টি। আমার দুই প্রকারের মুদ্রার সংখ্যা বের করতে বলছে। 1 টাকার মুদ্রা কয়টা, 2 টাকার মুদ্রা কয়টা, দুইটাই বের করতে বলছে। তাহলে আমি এক কাজ করি, ধরে নেই যে কোনো একটা আগে ধরে নেই। ধরি 1 টাকার মুদ্রার সংখ্যা xt, তাহলে বাকিগুলো হবে 2 টাকার মুদ্রা। দেখো বাকি সবগুলো হবে 2 টাকার মুদ্রা। মোট কয়টা মুদ্রা ছিল? 120টি, তার মধ্যে xt 1 টাকার, তাহলে 120 থেকে xt বাদ দিলে বাকিগুলো হবে 2 টাকার। এখন মোট মোট টাকা হচ্ছে কত? 180 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, এখানে একটু বোঝার চেষ্টা করো, xt 1 টাকার মুদ্রায় হয় x টাকা, 120 মাইনাস xt 2 টাকার মুদ্রায় কত টাকা হবে? 2 দিয়ে গুণ করতে হবে না? আমি যদি তোমাকে বলি 5টি 2 টাকার মুদ্রায় কত হয়? 5 দুগুণে 10 টাকা হয়। 10টি 2 টাকার মুদ্রায় কত হবে? 10 দুগুণে 20 টাকা, মানে দ্বিগুণ হবে। যতটি মুদ্রা তাকে দ্বিগুণ করলে মোট টাকা বের হবে। তাহলে আমি বলতে পারি যেহেতু 1 টাকার মুদ্রা যতগুলো থাকবে তত টাকাই হবে, কিন্তু 2 টাকার মুদ্রা যতগুলো থাকবে তার দ্বিগুণ পরিমাণ টাকা হবে এখানে। তাহলে 120 মাইনাস এক্স, এটা দিয়ে মোট 180 টাকা হয়েছে আর কি, মোট 180। তাহলে এটা 1 টাকার মুদ্রার টাকার সংখ্যা, এটা 2 টাকার মুদ্রার মোট টাকার সংখ্যা। তারপর 2টা টাকা যোগ করলে 180 টাকা। তাহলে এক্স প্লাস এটা গুণ করলে হবে 240 মাইনাস 2x সমান হলো 180। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাস এক্স, 240 কে ডানে পাঠায়, 180 বিয়োগ 240, তাহলে মাইনাস এক্স সমান 180 থেকে 240 গেলে কত থাকবে? মাইনাস 60, তাই না? মাইনাস 60। এবার তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত? 60। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 টাকার মুদ্রার সংখ্যা 60টি, আর 2 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে 2 টাকার মুদ্রার সংখ্যা হবে, মোট 120টা ছিল না, তার থেকে 60টা বাদ যাবে, তাহলে আমরা পাচ্ছি হলো এটাও 60টি। তুমি দেখো খেয়াল করে, 160টি 1 টাকা মানে হলো 60 টাকা, আর 160টি 2 টাকা মানে হলো 120 টাকা। 60 আর 120 টাকা যোগ করলে কত হবে? 180 টাকা। তাহলে মিলে গেল। আমি আশা করবো বুঝতে পারছো।